বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়াম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার যেটা বুঝবার যে এক ধরনের জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াস চলছে বাংলাদেশে, এই জন্য সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মতো কমিশনে গঠিত হয়েছে। ঐকমত্য আসলে কত দূর এই প্রক্রিয়াটা কতখানি এগুলো বলে মনে হয় আপনার কাছে? মিস্টার আলী নওয়াজ মাহমুদ খোয়াম। অ্যাকচুয়ালি যে রাজনৈতিক সংকট চলছে আমাদের এখানে, সেই রাজনৈতিক সংকট সমাধানের জন্য খুব স্পষ্ট কোনো রূপরেখা দেখা যাচ্ছে না। আমাদের রাজনৈতিক মহলে এবং সমাজে সর্বত্রই কিন্তু নানা আলাপ আলোচনা চলছে, নানা ধরনের সমীকরণ, নানা ধরনের কথাবার্তা চলছে। এই কথাবার্তার এবং নানা সমীকরণের মধ্যে দিয়ে একটা বিষয় খুব স্পষ্ট যে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক অবস্থান তৈরি হতে যাচ্ছে, যেটা চলে আসছে আমাদের এখানে দীর্ঘদিন ধরে। সেই অবস্থা থেকে একটা ভিন্নতর পরিস্থিতি আমাদের সামনে কিন্তু আসছে। এখানে জাতীয় ঐক্যমত্যের বিষয়টা আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে এক ধরনের ঐক্যমত কিন্তু সমস্ত অন্য আওয়ামী লীগ বাদে, শাসক গোষ্ঠী বাদে সকলের মধ্যেই কিন্তু একটা ঐক্যমত্য কিন্তু তৈরি হয়েছিল যে আমরা এইখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার জন্যে, এখানে একটা স্থিতি অবস্থা তৈরি করার জন্যে আমরা সকলেই একসঙ্গে একযোগে কাজ করব। তো প্র্যাকটিক্যালি এটা কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কিছুটা জটিলতা যেটা হয়েছে সেটা এখন সব জায়গায়, সব মহলেই কিন্তু কিছু না কিছু একটা উদ্বেগ সৃষ্টি করেছে যে এই ফেজটা আসলে কীভাবে শেষ হবে। এই অবস্থা থেকে গণতন্ত্রের পূর্ণ উত্তরণের জন্যে যে কর্মপন্থা দরকার, যে দিক নির্দেশনা দরকার, সেগুলোর ক্ষেত্রে বেশ কিছু অস্পষ্টতা থাকার কারণে এগুলো নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। তবু আমি আশা করি যে এই নতুন বছরে, এই দিনে অন্তত, যে আমাদের দেশের যারা রাজনীতিবিদ আছেন, যারা সংশ্লিষ্ট আছেন, সরকার সহ সকলে মিলেই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ বিনির্মাণের প্রশ্নে সবাই মিলে একযোগে কাজ করে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা গণতান্ত্রিক উত্তরণ তারা করবে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে আমরা কতটুকু ঐক্যমত্য করতে চাই, আমার বিবেচনায় সেটাই কিন্তু এখনো সুনির্দিষ্ট করতে পারিনি। এইটা প্রায় 7-8 মাসের মধ্যে আমি খুব সুনির্দিষ্ট করে বললে এটাই আমার কাছে এখন একটা অন্যতম ঐক্যমত্যের ক্ষেত্রে সমস্যা হিসাবে মনে হচ্ছে। কথাটা বলার ক্ষেত্রে অনেক দিকে যাওয়া যায়, আমি অনেক দিকে না যে 2-3টা দিকের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করি। যেমন প্রথমটা এইভাবে দৃষ্টি আকর্ষণ করি, মানে আমার বুঝটা এইভাবে নিতে চাই আমরা, যে আমি ঐক্যমত করতে চাই কেন। একটা হতে পারে, ভাই যেমন বললেন, যে আমরা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করলাম এবার রক্তক্ষয়ী। এর আগে মুক্তিযুদ্ধের পরে এই যে 53-54 বছরে একটা নির্বাচনী গণতন্ত্রের ধারাই প্রতিষ্ঠা করতে পারেনি। তো অন্যগুলো বাদ দিই, যেটা 90-এরও কিন্তু 1 নম্বর আকাঙ্ক্ষা ছিল একটা ভালো নির্বাচনের সাথে স্থায়ী গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করা হবে, ভালো নির্বাচন ব্যবস্থা হবে। তো এই ফেইল্ড। তো এইবার শুধু কি ওইটুকুই না প্লাস অনেক? আমি যদি বুঝে থাকি, মানুষের আকাঙ্ক্ষা তো নানা ধরনের, কারণ আন্দোলনের মধ্যে নানা শক্তি ছিল, নানা আকাঙ্ক্ষা আছে। ধরেন আমরা কমিউনিস্ট পার্টি আন্দোলনে ছিলাম, আমরা তো আমাদের লক্ষ্য সমাজতন্ত্র, সমাজ বিপ্লব করতে চাই। তা সেটা তো কালকে চাইলে তো হবে না। তো একটা কমন লক্ষ্যের মধ্যে একটা তো বড় লক্ষ্য হচ্ছে যে দীর্ঘদিন ভোট বঞ্চিত জনগণ ছিল, একটা ভোটাধিকার, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তবে যে ভোট ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে তার জন্য যা যা সংস্কার করা দরকার এই সংস্কার করতে হবে, এটাই ছিল প্রধান। আরেকটা মানুষের মনে এটা ছিল এবং এখনও আছে, এবং এটা কারেক্টও মনে করি, সেটা হচ্ছে এই যে একজন ক্ষমতায় আসলে সে যে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্টিক হয়ে ওঠে, সেটার কোনো সেফটি ক্লজ আছে কিনা। এবার আরেকটা জায়গা আসছে, এইটুক বলেই আমি এই পার্টে আর বেশি না আগাই।
সেটা হচ্ছে একটা বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। তো এইবার যদি দেখেন, আমি প্রথমটা তো বুঝলাম যে একটা ভোটের জন্য আমার বিবেচনায় যদি ওই পয়েন্টে ঐক্যমত্য করার কথাটা থাকে, তাহলে কিন্তু দিল্লি দুরস্থ না। আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলেছি, আলাপ আলোচনা, সেমিনারে কথা বলেছি, আমার বিবেচনা খুব ইজি হবে। কিন্তু পরের দুইটা আপনি ইচ্ছা করলেও পারবেন না। যেমন একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক ব্যবস্থা কিভাবে ফিরে আসে না আসে। অনেকেই এখন বলছেন যে একটা সংবিধানে কতগুলো, মানে পুরো সংবিধানটা পরিবর্তন লিখলেই হয়ে যায়, এরকমই অনেকে বলছে। তো আমাদের সংবিধান তো অনেক ভালো কথা লেখা আছে, কিন্তু কোনটা প্রতিপালিত হইলো? তো হলো না। আমরা ধরেন বামপন্থী দিক থেকে আমাদের একটা ফান্ডামেন্টাল বক্তব্য আমরা বলি যে আমরা একটা রাজনৈতিক ছাত্র হিসাবে যেটা শিখছি এবং এখনো কারেক্ট মনে করি যে অর্থনীতিটাই হচ্ছে ভিত্তি কাঠামো, রাজনীতির উপরই কাঠামো। তা আপনি দুর্বৃত্তায়িত অর্থনীতির ধারা ঠিক রেখে কখনোই ওই উপরই কাঠামো ভালো কিছু করতে পারবেন না। কিন্তু 8 বছরে দেখেন এই আলোচনার মধ্যেই ঢুকতে পারলাম না। বৈষম্যহীনতার কথা হলো, অন্য কথা হলো, কিন্তু ঢুকতে পারলাম না। আর বৈষম্যহীন তো একটা আলোচনাই এখন টেবিলে নাই। এত কমিশন গঠন হয়েছে, বৈষম্য নিরসনের কোনো কমিশনও গঠন হলো না। তাহলে আমি ওইটুকুই বললাম যে সেই জায়গায় তো আমি দেখছি যে আমরা সুনির্দিষ্ট একটা করতে পারিনি। আর ছোট্ট দুইটা পয়েন্টও যদি বলি, আমরা যেটা বুঝেছিলাম এই আন্দোলনে বিজয়ী হওয়ার পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রথমবারের বৈঠকের পরে আমি দ্বিতীয় বৈঠকের কথা মনে করে দিতে চাই। বারবার এই কথা বলি এই কারণ জিনিসটা উনিও যাতে না ভুলেন, আমরাও যাতে না ভুলি। 5ই অক্টোবর সেকেন্ড ওনার আমন্ত্রণে যে বৈঠকে গেলাম আমরা, বাম জোট, আমরা লিখিত বলেছিলাম, লিখিত আছে ওনার কাছে, আশা করি যদি ওনারা ফেলে না দিয়ে থাকেন। তো এই আলোচনায় কিন্তু যখন এই ধরনের ঐক্যমত্য কথোপকথন, আমি বিস্তারিত গেলাম না, যে এইটা নিয়ে যখন হলো, উনি কিন্তু সুনির্দিষ্ট করলেন যে আমরা কতগুলো বিষয়ে আলোচনা তুলব, যদি দেখি সবাই ঐক্যমত্য যেটা হয় সেটা গ্রহণ করব। যদি 19-20 পার্থক্য থাকে তো 19-20 নিয়ে আমি আলোচনা করব, ঐক্যমত্য হলে হবে, নাইলে না, আর অন্যগুলো নিয়ে আলোচনাই করব না। তো এটা ওনার পজিশন, এটা ছিল। কিন্তু আমি খুবই কি বলবো, এখনও বলবো আশ্চর্যের শব্দটাই ইউজ করি, ক্ষোভটা না বলেই। আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না যে ঐক্যমত্য কমিশন, তারা যে ডাউস পুস্তিকাগুলো রচনা করল কমিশন, আমার বিবেচনা আমরা যতটুকু উল্টানোর সুযোগ পেয়েছি তাতে যদি প্রশ্নের কথা বলি, তাহলে সেটা 5 শতাধিকের কম হবে না। এবং এখানে অনেকগুলো জিনিসও আছে, বিশেষ করে ভালো নির্বাচনের জন্য কি প্রশ্ন বলতে আপনি কি বোঝাচ্ছেন? জি, প্রশ্ন বলতে আপনি প্রশ্ন মানে বলছি ওনারা যে করণীয়, করণীয়টা তুলে ধরেছি। প্রশ্নটা কেন বলছি বলি, করণীয়র কথা যে বলেছে এইটাই হবে। এবং তার মধ্যে আমি অন্য আলোচনা বাদ দিয়ে যদি আমি শুধু নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথাও বলি, এখানে অনেকগুলো পজিটিভ বক্তব্য আছে এবং আমার ধরনের ঐক্যমত্য হওয়া কঠিন না। কিন্তু ওনারা আমাদের কাছে যে কোশ্চেনিয়ার পাঠালেন, এই প্রশ্নটা চলে আসলো কোশ্চেনিয়ারের কারণে, 166টা। কিন্তু সেই জায়গায় আমি দেখলাম যে ওই আলোচনাগুলো অনেক কিছু নাই, এবং এইখানে অনেকগুলো আলোচনা আছে যা এইখানে আপনি ইচ্ছা করলে ঐক্যমত হইতে পারবেন না। এবং ওনারা যে পদ্ধতি করেছেন সেইটাও একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটা কোনো কারেক্ট পদ্ধতি হতে পারে না, যে কোশ্চেনিয়ার দিলেন আপনি ঠিক চিহ্ন দিয়ে দেন, এটা তো হয় না। আমাদের কিন্তু প্রথম যে ওই যে প্রধান উপদেষ্টার কথা ছিল, ওনারা একটা রিপোর্ট দিলে সরকারের পক্ষ থেকে সংলাপ করা হবে। হ্যাঁ, ওনারা হয়তো সরকারের প্রতিনিধি হিসেবে সংলাপের জন্য আমাদের এখনও ডাকেননি, যেদিন ডাকবেন আমরা বুঝবো। কিন্তু আপনি যখন চোখের সামনে কিছু কোশ্চেন এনে 1, 2, 3 করে যদি আলোচনা শুরু করেন, এবং সময় তো একটা 166 মানে তো বিরাট ব্যাপারই, এবং এখানে এমন এমন ফান্ডামেন্টাল চেঞ্জের বিষয় আছে, সেটা কিন্তু আপনি দীর্ঘ আলোচনা ছাড়া, যুক্তি তর্ক ছাড়া কিন্তু সমাধানও করতে পারবেন না। বা আমরা এটাও বলেছিলাম যে ধরুন একটা কোশ্চেন আমি সুনির্দিষ্ট না করেই যদি বলি যে ওনারা মনে করছেন যে এটা করা দরকার, আমরা এটা মনে করলাম এখন করা দরকার না। কিন্তু ওনারা যদি এই যুক্তিগুলো ভালো করে তুলে ধরেন, আমি তো আমাদের চিন্তা তো চেঞ্জ করতে পারি, বা ওনাদের যুক্তি অনুযায়ী বা আমাদের যুক্তি সমূহ তো চেঞ্জ করতে পারেন। তাহলে তো সংলাপ তো এই ধারাগুলো তো করতে হবে। আমার বিবেচনায় বা পত্রিকায় যতটুকু দেখলাম যাদের সাথে সংলাপ হয়েছে, এই ধারাটাই ওনারা জাননি। তা না গেলে তো আপনি পারবেন না। তাহলে এই যে প্রথম যে বললাম যে কতটুকু কি করবেন, এই সংকটও আছে। আর তারপরে যে পদ্ধতিতে করছে, আমার ধারণা যেটা সুনির্দিষ্ট অনেক কিছু হয়তো করা যাবে না, সেটা আমাদের জন্য কঠিন হবে। এই কারণে আপনি দেখবেন যে এই সরকার আসার পরে মাঝে মধ্যে অনেক আলোচনাগুলো শুরু হয়েছিল, কোনোটাই কিন্তু আমরা কংক্রিট করতে পারিনি। আর এটা কংক্রিট করতে না পারার কারণে জনমনেই কিন্তু যে কি বলে, এই আলোচনাটা সামনেও আসছে না। আপনি বলেন, এই যে এত আপনি আলোচনা করেন প্রতিদিন রাতে, আপনার একটা খুবই পরিচিত তৃতীয় মাত্রা সারা বিশ্বে বাঙালি সহ অন্যরা দেখে, আপনি কি কোনো একটা সুনির্দিষ্ট যে বাংলাদেশের
ভালো নির্বাচন ব্যবস্থার জন্য, অন্য ব্যবস্থার জন্য। আচ্ছা, এই সংস্কারের প্রশ্নে এই ব্যাপারে বিএনপির মত কি, বামপন্থীদের মত কি, অন্যদের মত কি, বা আগের সরকার কি কাজ করেছিল, এই ধরনের কি কোনো সুনির্দিষ্ট প্রশ্নে আলোচনা করতে পেরেছেন? আমার জানা নেই, অন্ততপক্ষে আমি যতক্ষণ যে কয়দিন এসেছি এরকম সুনির্দিষ্ট করার সুযোগ হয়নি। মানে আপনিও সেরকম জায়গায় প্রবেশ করতে পারেন নাই, তাহলে আর 7-8 মাসে তো আমরা প্রবেশই করতে পারলাম না। সুতরাং আমি বেরোবেন কিভাবে? এটা বেরোনোর আলোচনা তো পরে। এই আলোচনার মধ্যে ওই বিতর্কটা গত কয়েক মাস ধরে আছে যে নির্বাচন না সংস্কার, নির্বাচন আগে না সংস্কার আগে। এখন বিএনপি নির্বাচন চাইছে, অনেকে বলছেন যে তাড়াহুড়া করে তারা কেবল ক্ষমতায় যেতে চাইছে, সংস্কারের দিকে তাদের আগ্রহ নেই। 31 দফা দিয়েছে আগে, সেটা হয়তো মুভমেন্টের পার্ট হিসেবে দিয়েছে, কিন্তু যখন ক্ষমতার দ্বার প্রান্তে একটা নির্বাচন হলেই তখন আর সংস্কারের ব্যাপারে বিএনপির আগ্রহ নেই। আবার যারা যে পক্ষগুলো নির্বাচন বিলম্বিত করতে চাইছে, অনেকেই মনে করেন যে তারা আসলে তাদের ঘর গোছাবার জন্যই এই নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন, যেটা মিস্টার রুহিন হোসেন প্রিন্স বলছেন যে সংস্কারের তো আসলে কোনো লক্ষ্য নেই। এই যে ঐকমত্য কথা, অনেক সংস্কার করা যেত যেগুলোর জন্য কোনো ঐকমত্যের দরকার ছিল না, যেগুলো করলে কোনো রাজনৈতিক দল, কোনো সিভিল সোসাইটি আপত্তি করতো না, কিন্তু সেগুলোরও কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। তো সব মিলিয়ে আসলে এই যে নির্বাচনে যেতে চাওয়া আর নির্বাচনকে বিলম্বিত করা, সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে, মাঝখান থেকে সংস্কার হচ্ছে বিপদের মধ্যে। আপনি কি মনে করেন? না, আমি প্রিন্স ভাইয়ের সাথে একমত। যে আর আপনি যেটা বললেন যে সংস্কার বিপদের মধ্যে, এই কথাটাও ঠিক। কারণ হলো যে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের এই 5ই আগস্ট মানে জুলাই আগস্ট এই অভ্যুত্থানের মানে যারা সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চেয়েছে তারা ঘর গোছাবার জন্য, আপনারা ক্ষমতায় যাবার জন্য, আর মাঝখানে যে সরকারটি আছে কেউ কেউ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। আমরা যদি তাদেরকে নিরপেক্ষ ধরি, তারা কথার মতোই সীমাবদ্ধ, তাদের নিজেদের কোনো অ্যাকশন আছে বলে এখন পর্যন্ত মনে হয় না। হ্যাঁ, ওইটা আমি বলছিলাম যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে, যদি ধরেন এই গণঅভ্যুত্থানটা শুরু হয়েছিল আপনার এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন দিয়ে, কিন্তু সেটা একটা বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়, এবং এর ভেতর দিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়নি একটি তা না। কারণ দীর্ঘদিনের আপনার নানা রকম অনিয়ম দুঃশাসনের কারণে মানুষের মধ্যেও কিন্তু একটা দারুণ রকম একটা হতাশা থেকে ক্ষোভ, বিক্ষোভ তৈরি হয়ে শেষ পর্যন্ত কিন্তু গণঅভ্যুত্থানটা ঘটেছে। এর ভেতর দিয়েও একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে একটা ভালো দেশ হোক, একটা মোটামুটি একটা স্থিতিশীল বা একটা সেবামূলক একটা রাষ্ট্র তৈরি হোক। এখন ধরেন যে এটাকে কেন্দ্র করে যা হবার, যে এখন অন্তর্বর্তী সরকার আসছে, এখন অন্তর্বর্তী সরকার এখান থেকে কি প্রক্রিয়ায় একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তার উত্তরণ ঘটাবে, সেটা নিয়ে আমি আগে যেটা বললাম, সেটা তো একটা দারুণ কনফিউশন কিন্তু গভর্নমেন্টের দিক থেকে তৈরি করা হয়েছে। গভর্নমেন্ট সবসময়ই খুব স্পষ্ট কোনো রোড ম্যাপের কথা কিন্তু গভর্নমেন্ট বলছেন না। এই তাদের কোনো মন্ত্রী, কয়েকদিন আগে এক মন্ত্রী বললেন যে লোকজন চাচ্ছে আমরা 5 বছর থাকি, কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কেউ বলেন আবার জুনের মধ্যে নির্বাচন। নানা কথার দোলচালের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে মানুষের মধ্যে একটা প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে। এখন সংস্কার, আমি প্রিন্স ভাইয়ের সাথে একমত যে সংস্কার কোন লক্ষ্যে সংস্কার, লক্ষ্যটা কি? লক্ষ্যটা যদি আমাদের হয় যে এখানে জনগণের হাতে ক্ষমতা ছিল না, ডেমোক্রেসির যে একেবারে মূল বাণী যে জনগণের শাসন, সেই জনগণের শাসন সৃষ্টি হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে জনগণের মত নিয়ে একটা সরকার তৈরি করা। তো সেটা তৈরি করতে গেলে তো অন্য কোনো পন্থা নেই। পন্থা একটা হচ্ছে নির্বাচন, যেটা এই দীর্ঘকাল এই লাস্ট গভর্নমেন্টের সময় দীর্ঘদিন ধরে এই নির্বাচনী ব্যবস্থা গোটাটাই আর কি ধ্বংস হয়েছে। ফলে আমরা বলতে পারি যে ওই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে এখানে জনপ্রতিনিধিত্বশীল সরকার কিন্তু আসলে ছিল না। এটা যদি আপনি ডেমোক্রেসির একদম ফান্ডামেন্টাল, প্রিন্স ভাইয়ের ওই কথাটা আমি বলি যে ডেমোক্রেসির একটা ফান্ডামেন্টাল জায়গায় যদি আপনি ধরেন যে ওই জনগণের শাসন ফিরিয়ে আনার জন্য আপনার পথ কী, সেটা যদি আপনার একটা মৌলিক জায়গা হয়, তো সেইখানে যাওয়ার জন্যে আপনার কতটুকু সংস্কার দরকার সেটা আপনাকে ঠিক করতে হবে। আর সামগ্রিক সংস্কার যেটা রাষ্ট্র সমাজের গোটা সংস্কার, সেটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। আপনি বললেই হবে না যে কালকেই রাষ্ট্র একেবারে মানে একটা ফার্স্ট ক্লাস রাষ্ট্র হয়ে যাবে। এটা কোনো রাষ্ট্রই
একটা হঠাৎ করে একদিন সকালবেলা কিন্তু একটা চমৎকার জায়গায় যায়নি। একটা রাষ্ট্রকে একটা কল্যাণমুখী রাষ্ট্র বলেন বা যাই বলেন, একটা ভালো জায়গায় একটা আসার জন্যে সেটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এর সাথে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি অনেক কিছুর সম্পর্ক। সুতরাং সেটা একটা লম্বা প্রক্রিয়ার বিষয়টাকে আপনি যদি এখন এই তত্ত্বাবধায়ক সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রমের সঙ্গে গুলিয়ে ফেলেন, তাহলে একটা বড় ধরনের বিভ্রান্তি হবে। সেই বিভ্রান্তির কারণে যেটা হবে সেটা হচ্ছে যে এর ভেতরে যে একটা কিন্তু কারণ, এটা লক্ষ্য মানে খোঁজার চেষ্টা হওয়াটা খুবই স্বাভাবিক। অনেকেই মনে করতে পারেন যে এটা মানুষের মধ্যে এটা ধারণা যেটা প্রলম্বিত করার মানেই হচ্ছে যে অন্য কোনো ইচ্ছে বা উদ্দেশ্য এর মধ্যে হয়তো নিহিত আছে। তো সুতরাং এই যে উদ্দেশ্য নিহিত আছে এবং সেই কারণে যাদের আমি খেয়াল করি খুব বেশি একটা স্টেক নাই, তারা কিন্তু এই নির্বাচনটা আরও পরে, আরও দেরি, এগুলো বলেন। বিএনপির একটা বড় স্টেক আছে। বিএনপি তো একটা রাজনৈতিক দল এবং বিএনপি তো ধরেন রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, এর মধ্যে তো মানে কিন্তু কারণ নেই, মানে অন্য কোনো সংশয় নেই। একটা রাজনৈতিক দল হিসেবে সে তার কর্মসূচি, কার্যক্রম সব কিছুর ভেতর দিয়ে সে ক্ষমতায় যেতে চাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এখন সেই ক্ষমতায় যাওয়ার জন্যে বিএনপি একটা গণতান্ত্রিক পথ, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে চাচ্ছে। সেটা হচ্ছে যে একটা ভোট। সেই ভোটটা যে কবে হবে, কবে দিবেন, কখন দিবেন, কিভাবে দিবেন, এই নিয়ে তো সংশয়। এখন এতগুলো 6টা কমিশন বোধহয়, ওই যে আপনি বললেন 166টা সুপারিশ আপনাদের কাছে পাঠিয়েছে, যে এইগুলোর অনেকগুলো ক্ষেত্রে আমিও যতদূর জানি আপনার পলিটিক্সের সঙ্গে সেগুলো হয়তো কন্ট্রাডিক্ট করবে, আমার সঙ্গেও করবে, অনেক জায়গায় কিন্তু অনেক বিষয় কন্ট্রাডিক্ট করবে। সেগুলো আলাপ আলোচনা করে তার তাত্ত্বিক নানা রকম বিশ্লেষণ করে টোরে সেগুলোকে নিয়ে একটা ঐক্যমতে আসা আপনি হঠাৎ করে হয়ে যাবেন, 2-1 মাসের মধ্যে হয়ে যাবেন, এটা কখনোই সম্ভব না। সুতরাং আপনাকেও বুঝতে হবে যে আমার কর্মসীমা, আমি এখানে বারবার বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসীমা কতদূর, কতটার মধ্যে সে থাকবে, কতটা সে করতে চায়। সে কি গোটা সমাজ ব্যবস্থা পাল্টানোর এখতিয়ার রাখে, সে কি আরও 5 বছর 10 বছর ধরে ক্ষমতায় থাকার কোনো সাংবিধানিক, গণতান্ত্রিক বা স্বাভাবিক কোনো রকম তার কোনো এখতিয়ারের মধ্যে পড়ে কিনা। তার এখতিয়ারের মধ্যে পড়ে যেটা, সেটা হচ্ছে যে এখানে মৌলিক যে জায়গাটা আমাদের এখানে বিনষ্ট হয়েছে সেটা হচ্ছে জনগণের মত দেবার অধিকার, জনগণ দ্বারা সরকার গঠিত হবার যে পথটা, এটা যখন রুদ্ধ হয়েছে বা ধ্বংস হয়েছে, একেবারে বিনাশী হয়েছে, সেটাকে রিইনস্টেট করা, সেটাকে আবার ফিরিয়ে আনা, যাতে জনগণ তার মত দিয়ে এখানে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে। এই কর্মসীমাটুকু যদি তিনি না বুঝেন, এর বাইরে যদি অন্য অনেক কিছু চিন্তা করেন, সেটা একটা বড় ধরনের ভুল তাদের হবে। ইতিহাসে আপনার যারাই তার কর্মসীমা বোঝে নাই তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে। এই যে আমাদের মানে এই যে গভর্নমেন্ট গেল, সেই গভর্নমেন্টও তার কর্মসীমাটা বোঝেনি। সে মনে করেছে একটা ব্রিজ বানালাম, একটা ফ্লাইওভার বানালাম, উন্নয়ন করে ফেললাম, আর সমস্ত মানুষ আমার পক্ষে। মানুষের পালসই তো বুঝতে পারে নাই। হ্যাঁ, এই আমার খুব দুঃখ হয় যে আওয়ামী লীগের মতো একটা দল, যারা একটা দীর্ঘদিনের অনেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা আছে, তারা এই সাধারণ জিনিসটা বোঝেনি যে ওই একটা ব্রিজ রাস্তা করাটাই কিন্তু সব না, আরও অনেকগুলো কম্পোনেন্ট থাকে, অনেকগুলো অনুষঙ্গ থাকে, যেগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে মানুষ কিন্তু আপনার প্রতি খুশি থাকে না। সেটা হচ্ছে যে আপনি ডেমোক্রেসি না দেন, মানবাধিকার না দেন, ন্যায় বিচার না দেন, আইনের শাসন প্রতিষ্ঠিত না করেন, আপনি মানুষের প্রতি মানে সহানুভূতিশীল না থাকেন, আপনি যদি এই সুশাসন না দেন, তাহলে পরে কিন্তু আপনি অনেক কিছু করলে পরেও আপনি কিন্তু এখানে আপনার অবস্থানটা ঠিক রাখতে পারবেন না। এটা খুব সোজা জিনিস, এটা যে কেউ বুঝবে। তো সুতরাং এই যে যারাই কর্মসীমা বুঝতে পারে নাই, তার কাজের ক্ষেত্র কতটুকু, তাদের জন্যে কিন্তু খুবই মানে পরিণতি খুব ভালো না। তো সেদিক থেকে এই গভর্নমেন্ট যেটা করছে, এই গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট যদি এখন ধরেন, গভর্নমেন্ট যদি, আমি বলবো যে গভর্নমেন্ট যদি থিওরিটিক্যালি পরিষ্কার না হয়, উনি যদি ইনসিস্ট করে যে তোমরা কাউকে এই সুযোগ দেয় এই কথা বলার যে না ঠিক আছে
এই বিদ্যমান রাজনৈতিক দলগুলো সবই খারাপ, আমরা তাহলে একটা নতুন রাজনৈতিক দল করি, এই কথা বলার সুযোগ যদি উনি করে দেয় সেটা ওনার জন্য ভুল হবে। উনি এই সুযোগ করে দেবে যাতে জনগণ ঠিক সিদ্ধান্তটা নিতে পারে, জনগণ তার মতটাকে প্রকাশ করতে পারে। ওই সিদ্ধান্তটা উনি নেওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত করে দিবেন। সেটা না করে যদি উনি এটা করেন সেটা আমার মনে হয় খুব খারাপ হবে। তা আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বোধহয় একটু, আমার ধারণা, আমি ওনার সাইকোলজি বোঝার চেষ্টা করি, যে আমার ধারণা উনি একটু দোল খাচ্ছেন, হয়তো অনেকের কথার কারণে একবার ওই রকম চিন্তা করেন, আবার চিন্তা করেন যে না আমি নির্বাচনটা দিয়েই দিই, এইরকম একটা অবস্থার মধ্যে আছে। আমার মূল কথা হচ্ছে যে সরকারকে বুঝতে হবে যে দেশে ডেমোক্রেসি ছিল না, এবং দেশটা পরিচালনার জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে এখানে ডেমোক্রেসিকে এনশিওর করা, ডেমোক্রেসিকে এখানে পুনর্বহাল করা, ডেমোক্রেসিকে এখানে নিশ্চিত এবং নিরাপদভাবে এখানে কার্যকর করা। এই কাজটা যিনি করবেন তিনি আমার মনে হয় বাংলাদেশে মহান হয়ে থাকবেন। মিস্টার প্রিন্স। না, এই আলোচনার ধারাবাহিকতায় আমি 2-3টা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করি, সেটা আমি নিজেদের দিকেও। একটা হচ্ছে একটা ভিত্তি কথা, এটা খুবই জরুরি আমি মনে করি। খোয়েম ভাই অনেক কথার মধ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে যে সরকার এটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি অনেক কাজের মধ্যে এই কাজটা করে দিতে পারে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তার মতামত নিশ্চিত করে তুমি যা খুশি তাই করতে পারো। আমি যা খুশি তাই কোড আনকোড আশা করি পজিটিভ, আর যদি জনগণ খারাপ মনে করে করবে, কয়দিন পরে করবে। এইটাই যদি ফান্ডামেন্টাল জায়গায় তারা রাখতে পারত বা করা উচিত, তাহলে কিন্তু আমাদের অনেক সংকটের ইজি সমাধান হয়ে যেত। এটি একটা। এখন মনে রাখা দরকার, যদি আমরা বুঝতাম যে সিচুয়েশন তো এত আইডিয়াল, সরকার যা করছে সবাই হাত তুলে নিচ্ছে এবং সমাজে কোনো সংকট নাই, আমাদের পাশের আধিপত্যবাদী দেশ, সাম্রাজ্যবাদী, তাদের আমাদের উপরে আধিপত্য বিস্তার তারা করছে না, সুতরাং সব ভালোভাবে চলছে, সুতরাং আরও অনেক কিছু করলো। তো যদি ওই দিকে দৃষ্টি আকর্ষণ করি তাহলে তো দুইটা আমাদের ইন্ডিকেটর তো বলে যে অনেক কিছুতে দেশের মধ্যেই সামলানো যাচ্ছে না। আর আগের যে কোনো সময়ের তুলনায়, বিশেষ করে আমরা যদি 11-এর কথাও বলি, ওই সময় ভূরাজনৈতিক কারণে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি যেভাবে আমাদের দেশের উপরে নজর রেখেছিল, যেভাবে আধিপত্য বিস্তার করতে চাইছিল, এখন কিন্তু আরও বেশি আধিপত্য বিস্তার করতে চায়। তারা কিন্তু দুর্বল সরকার চায়, তারা তাবেদার সরকার চায়। তা সেই রকম একটা জায়গায় ওনারা যদি কালক্ষেপণ করে তাহলে তো নতুন নতুন ধরনের সংকট তৈরি হতে পারে। এইগুলো বিবেচনায় তারা যদি না রাখে, তাহলে যে জায়গাটায় আমাদের বিবেচনায় একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা হচ্ছে ধরেন এইবারের আন্দোলন, আমি পুরনো আলোচনা না গেলেও, যে মানুষ জীবন দিল সহস্রাধিকেরও বেশি, আহত হয়ে এখনো হসপিটাল আছে হাজার হাজার মানুষ, যা অতীত দিনে মুক্তিযুদ্ধের পরবর্তীতে আর ঘটে নাই। এর বাইরে যে লক্ষ লক্ষ তরুণ থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা রাজপথে নেমেছিল, তাদের আকাঙ্ক্ষা যদি ফিকে হয়ে যায়, ওটা তো আপনি তুলে আনতে পারবেন না। একজন রাজনীতির মানুষ হিসেবে উনি আমি কৈফিয়তগুলো আমাদেরকে দিতে হবে, এবং আমরাই কিন্তু কাঠগড়ায় যাব, মানে যারা রাজপথে থেকে কাজ করব। তাহলে কিন্তু আমি আরেকটা 3 জোটের রূপরেখা যেমন না মানার কারণে রাজনৈতিক দলগুলোকে আপনি অবশ্যই অভিযুক্ত করবেন, সেই অভিযুক্ত তো আমিও করি, আমরাও করি, কিন্তু এইটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সময় সরকার যথাসময়ে কাজ না করার ক্ষেত্রে সেই প্রশ্ন, মানে কি বলে, সেই কোশ্চেন এবং দায়িত্বের জায়গাটা কিন্তু সামনে চলে আসবে। এখন যে কথাটা বলে তার একটা সমাধান, আমি যখন এই কথা শুনছিলাম মনে হচ্ছিল বা বলে যে তারা কি চোখের সামনে 2টা জিনিস নিয়ে আসে, একটু খেয়াল করে দেখবেন। একটা আনে যে এত বড় গণঅভ্যুত্থান করলাম, খালি কি একটা নির্বাচন দিয়ে চলে যাব? আমি শুরুতেই বলেছি আকাঙ্ক্ষা তো আমাদের অনেক কিছু, তা সব আকাঙ্ক্ষা তো পারবো না। আরেকটা বলে এই রাজনৈতিক দল যারা আছে তারা গেলে তো এই কথা দিয়ে কথা রাখে না। দুইটার আমি একেবারে দুইটাকে নাকচ করতে চাই না, কারণ এটা তো বাস্তব আকাঙ্ক্ষা যে শুধু ভোট না, প্লাস আরও কিছু হোক। এটা তো সত্য কথা যে অতীত দিনের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল তারা কথা দিয়ে কথা রাখে নাই, কিন্তু আমি বলছি সেইখানে সেফটি ক্লজটা কি হতে পারে? সেই জায়গায় সেফটি ক্লজ হতে পারে যে প্রথমত আমরা যে কথাগুলো, যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলছি, অতীতে রাজনৈতিক দলগুলো কথা দিয়ে কথা রাখেনি, মানে এ কথা যেমন ঠিক, কথা দিয়ে অনেক কথা তারা রাখেনি।
আবার কিছুই তারা রাখেনি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 55 বছর তাহলে এই জায়গায় বাংলাদেশ এসে দাঁড়ালো কীভাবে? একটা কথা হতে পারে যে সাধারণ মানুষ বা বেসরকারি উদ্যোক্তারা, সিভিল সোসাইটি তারা সব করেছে, বাট ক্ষমতায় তো মোরলেস পলিটিশিয়ানরা ছিল, কিছু সময় সামরিক শাসন ছিল, কিছু সময় সিভিল সোসাইটির লোকজন 3 মাস করে বা 2 বছরের জন্য ছিল, কেউ কিছু করেনি। এটা মানে না, ওইটা একেবারেই কারেক্ট না, এটা একেবারেই ভুল কথা। এবং এই অন্তর্বর্তীকালে তো পলিটিশিয়ানই ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই এই যে কথা বলছে সেটা খুবই ভুল কথা। এবং যেহেতু তারা সবাই একটা ইউনাইটেড লোক না বলে আমরা ওইটা নিয়ে হয়তো সরকারের কথা হিসেবে ধরি না, ব্যক্তির কথা, কিন্তু খুবই ভুল কথা। কারণ ক্ষমতায় যারা ছিল তো রাজনৈতিক দল অধিকাংশ সময় তারাই তো করেছে, ভুল করুক শুদ্ধ করুক যতটুকু অগ্রগতি তারাই তো করেছে। একটা যে মহান মুক্তিযুদ্ধ, আপনি যদি বড় কথা বলেন, এই মুক্তিযুদ্ধ কি রাজনৈতিক দল এবং তার নেতৃত্ব ছাড়া তো হয় নাই। এমনকি এইবারের যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো, এই যে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে এই বিগত সরকারের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একেবারে জীবনপণ লড়াই করছে না? একেবারে যে আয়না ঘর নামে যেখানে বলা হচ্ছে, যেখানে জেল জুলুম, মানে হাজার হাজার মানুষ, কল্পনাতীত যে এইরকম হইতে পারে। একটা মিটিং করবে, মিটিংয়ের কোনো খবর মানে আসতে পারে না। মানে আমরাও মানে এরকমের যে অন্ততপক্ষে আমরা আমাদের চলতি ভাষায় বলি যে বুর্জুয়া দলগুলোরও কর্মীরা একেবারে বলা যায় এক ধরনের সাত্রিয়ে তাদেরকে কিন্তু ওই চিড়ে মুড়ি নিয়ে জনসভায় আসতে হলে জনসভা করতে পর্যন্ত দিতে চায় না। তাহলে তো এইখানে তো একটা জীবনপণ লড়াই করে তারা এই কাজগুলো করলো। তাহলে এই রাজনৈতিক দলগুলো না করলেই তো কোনো কিছু হয় না, এটা ঠিক। কিন্তু আমি যেটা বলতে চাই, ধরুন এই কথা তো কারেক্ট, আমি বলছি যে এই পয়েন্টটা ধরেন আমি যদি এবার নিয়ে আসি 3 জোটের 90-এর কথাটাকে, আমি ওইটাকে এখনকার কাজ করণীয় যাবে বলে আমি কথাটা তুললাম। অনেকগুলো কথার মধ্যে একটা ছিল তো যে বললাম স্থায়ী নির্বাচনী ব্যবস্থা করা, নির্বাচনটা ভালো হয়েছিল, কিন্তু স্থায়ী নির্বাচন ব্যবস্থা হয়নি। তো ধরেন যারা ক্ষমতায় ছিল বা পালাক্রমে, ওর পরে তো অনেকেই ছিল, তাহলে দায় কেউ এড়াইতে পারে না, আমি সেইটা একটা বলি। একটা ছিল কিন্তু মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দ্বারা পুনঃপ্রতিষ্ঠা করব, কিন্তু এর হয়ে গেছে যে যখন ক্ষমতায় গেছে তার মতো বয়ান তৈরি করছে। ইতিহাসকে আপনি সুনির্দিষ্ট সব বয়ানে ফেলে দিতে পারবেন না, আপনি আমার যে ভালো জানেন যে ইতিহাস এটা চলমান থাকবে, কিন্তু কেউ যাতে তার স্বার্থে মহান মুক্তিযুদ্ধ সহ অন্য কিছুকে ব্যবহার না করতে পারে সুনির্দিষ্ট করা যায়নি। 3 জোটের উপর কিন্তু অন্যতম কথা ছিল যে আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, কেউ যদি করে প্রচার প্রকাণ্ড ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো, মানে আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, বিএনপি সবাই মিলে। তাহলে সেই কথা কিন্তু অনেকে রাখেনি, আমরা আমাদের ক্ষমতার স্বার্থে অনেক সময় ব্যবহার করেছি, কম বেশি বললে দেখবেন ব্যবহার করেছে। আর একটা অন্য কথা ছিল আচরণবিধিতে যে আমাদের মধ্যে পরস্পর কোনো সংকট হলে আলাপ আলোচনা করে মীমাংসা করব, কিন্তু আমরা তো অ্যাবলিশ করার লাইন দিয়েছিলাম। আমি ওইটাই বলছি। তা আমি বলছি যে অন্য সময় আর এইবার কিন্তু পার্থক্য, কিন্তু সেই পার্থক্য হচ্ছে কি যে আপনি যদি দ্রুততার সাথে একটা গণতান্ত্রিক ধারা দিয়ে জনগণের কাছে ছেড়ে দিতে পারতেন, জনগণই জাজ করতে পারত। কিন্তু আপনি যদি দীর্ঘ সময় নেন, বিশেষ করে ভোটের জন্য, জনগণ কিন্তু ভুলে যাবে, ওই পরে দেখবেন আপনি এই আলোচনা এজেন্ডায় থাকবে না, ওই রাজনৈতিক দল অন্য জায়গায় চলে যাবে। এই ক্ষেত্রে আরেকটা কথা, খুবই সাদামাটা কথা, ওকে, যেটা আমরা তো ধরেন বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করছি যে প্রচলিত ধারা দ্বিদলীয় ধারা মেরে বিকল্প করতে হবে, এখনো পারিনি আমরা, কিন্তু সেই চেষ্টা চালাই যাচ্ছি। অন্যরাও তো তারা বলতে পারে যে আপনারা এই বছরে ফেল করছেন, অতএব আমরা নতুন দল করলাম, আমরা এই কাজটা করব। ধরুন আমাদের প্রধান উপদেষ্টা, আমি এইটা নিয়ে আলোচনা হয়তো সূচনা করতে চাচ্ছি না, তবে খালি পয়েন্টটা তুলে রাখি। সম্প্রতিকালে দেখছি, প্রথম দিন থেকে ছিল কিন্তু বেশি, উনি ওনার 3 তত্ত্ব, ওনার ক্ষুদ্র ঋণ, তার উপকারিতা, এইগুলো নিয়ে বলছেন। তো এটা তো হাইলি পলিটিক্যাল। উনি যদি এই কথাগুলো বলেন, উনি যদি মনে করেন এটা দিয়ে এই বাংলাদেশের মানুষের মুক্তি আছে, তো রাজনৈতিক দল করে এটা করা উচিত। তাহলে আমরা সেই জায়গায় ওনার সাথেই যুক্তিতর্ক যাব, জনগণ কোনটা গ্রহণ করব দেখব। ওনার কেন একজন উপদেষ্টা বলবে যে জনগণ চায় 5 বছর? এর আগের ধর্মের উপদেষ্টা তিনি বলছিলেন যে এত তাড়াতাড়ি যাওয়ার কি হলো, শেখ হাসিনা যতদিন থাকার কথা ছিল ততদিন থাকবো। আবার একজন উপদেষ্টা বললেন যে কে বলছে আমরা কি বলে অনির্বাচিত। তার মানে এইগুলো করে কিন্তু ওনারা জনগণের কাছে নিজেদেরকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, যতটুকু ভালো কাজ করার সুযোগ ছিল সেইটুকু হারাই ফেলতে পারে, যেটা আমরা কিন্তু এখনো চাই না। আমি যদি বুঝে থাকি, আমরা আন্দোলনকারী গণতান্ত্রিক সব রাজনৈতিক দল আমরা ঐক্যমতের ভিত্তিতে অবশ্যই নির্বাচন, ভালো নির্বাচনের জন্য সংস্কার করেই যেতে চাই, এবং আরও অনেকগুলো পয়েন্টে ঐক্যমত হয়ে ভালোভাবেই সেই কাজটা করতে চাই বলে পারস্পরিক আলোচনা আমার তা মনে হয়েছে। মিস্টার খোয়েব, আপনি বলবেন, এবং এখানে অতীতে রাজনৈতিক দলগুলোর ভুল ত্রুটি বা অন্যায় বলবো আমি, সেই অভিযোগ আছে, এবং মিস্টার প্রিন্সও
কিছুটা স্বীকার করে নিয়ে বা সেভাবে অভিযুক্ত করবার চেষ্টা করেছেন বা দায়ও নেওয়ার চেষ্টা করেছেন। আজকেরও যে বাস্তবতা, এই বাস্তবতায়ও বিএনপি একটি অ্যাসপিরেন্ট দল ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় অতীতে ছিল, ধরেও নেওয়া হচ্ছে যে ইলেকশন হলে হয়তো তারাই যাবে এবং সঙ্গে অন্যান্যরাও তাদের সঙ্গে থাকবে। কিন্তু একটা প্রশ্ন যে বিএনপিকে অনেকে মনে করেন যে খুব একটা অ্যাসার্টিভ না, বিএনপি প্রোঅ্যাক্টিভ না, রিঅ্যাক্টিভ। কেউ কেউ একথাও বলেন যে বিএনপি বোধহয় খানিকটা ট্রমাটাইজড, যে কারণে ওই তার মধ্যে অ্যাসার্টিভনেসটা দেখা যাচ্ছে না, প্রোঅ্যাক্টিভ ভাবটা দেখা যাচ্ছে না। আপনি ট্রমাটাইজ বা অ্যাসার্টিভ না, আসলে বিষয়টা হচ্ছে বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি, তার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি তো আছে, আছে না? আমি একটু আগের আলোচনায় যাই। যদি আপনার কেউ মনে করে যে এইখানকার রাজনৈতিক দলগুলোর একেবারেই কোনো সাফল্য নেই, সেটা ভুল কথা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোনো দলের ভূমিকার কারণে হয়তো ধরেন যে আমাদের এখানে অনেক ধরনের সমস্যা হচ্ছে, যেমন হয়ে গেল, কিন্তু সাফল্য একেবারে নেই, না হলে তো এত বছর আসলো কি করে? যেমন এই যে দেখেন আন্দোলন সংগ্রামগুলো হয়েছে, আপনি যেটা 90-এর যে আন্দোলন আমরা করলাম, এরশাদ বিরোধী আন্দোলন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে প্রত্যেকবারই এই দেশের মানুষ লড়াই করছে, প্রত্যেকবারই। আমরা 71-এর মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের পরে যে কারণে মানুষ মুক্তিযুদ্ধ করলো, দেখা গেল যে সেই জায়গাটার একটা বিরাট মানে হয়ে গেল, কি বলে, মানুষের আশাভঙ্গ হয়ে গেল বিরাট ধরনের। এটা ঠিক যে সেটা একটা রাজনৈতিক দল দ্বারাই হলো, যে ডেমোক্রেসির জন্য আমরা লড়াই করলাম, যে সমতার জন্যে, কল্যাণের জন্য আমরা লড়াই করলাম, মানবতার জন্য লড়াই করলাম, সেই সমস্ত লড়াইয়ে দেখা গেল যে ফিকে হয়ে গেল লড়াইগুলো। একটা লম্বা সময় কিন্তু আমাদেরকে তার জন্য খেসারত দিতে হয়েছে। 90-তে যে আমরা আন্দোলন করলাম, আপনি যেটা বললেন যে সেই আন্দোলনে, তখন তো আমরা ছাত্র আন্দোলন করেছি আমরা এরশাদের বিরুদ্ধে, সেই আন্দোলনে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক কিছু হয়েছে আমরা জানি। তারপরে যে গভর্নমেন্ট আসলো, দেখা গেল সেই গভর্নমেন্টও খুব মানে তাকেও খুব স্থির থাকতে দেওয়া হলো না, এবং বলাই হলো যে শান্তিতে থাকতে দেব না। আমি বলছি যে রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্য, সেটা যেমন ছিল, এটাকে অস্বীকার করব না যে সেটা ছিল, কিন্তু বিএনপিও যেটা মিস্টার প্রিন্সও উল্লেখ করেছেন, কারণ 90-এর পরে তো ক্ষমতায় আসলো বিএনপিও ওই অঙ্গীকারগুলো পূরণের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আন্তরিক ছিল না, ছিল কি না? আমি ওইটা বলছি, আমি ওখানে আসব যে তখন আপনার ওই আপনার 90-এর পরে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এরশাদ বিরোধী লড়াইটা করলো, দেখা গেল যে পরবর্তী সময় সেখানেও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা থাকার দরকার ছিল, সকল রাজনৈতিক দলের মধ্যে একটা কমন যে একটা বিষয় থাকার দরকার, সেটা হচ্ছে যে আমরা যে যাই করি এখানে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া আমাদের দরকার। এই জায়গাটায় কোনো রাজনৈতিক দলগুলো কিন্তু দায়িত্বশীলতার ভূমিকা পালন করে নাই। এখন এর ভেতর দিয়ে ধরেন যে নানা ঘটনার ভেতর দিয়ে আমরা আসছি, এসে এখন যে পর্যায়ে এসে দাঁড়ালাম, আমার কথা হচ্ছে যে এখন এখানে বিএনপি তো একটা নির্বাচনের দল, নো ডাউট, এবং বিএনপি এই অভ্যুত্থানের আগে বিএনপিকে যথেষ্ট আপনাকে কৌশলী হতে হয়েছে, দীর্ঘদিন লড়াই করেছে বিএনপি, এবং এই লড়াইয়ের ভিতর দিয়ে দেখবেন যে আমাদের এই ছাত্র অভ্যুত্থানের দ্বিতীয় শহীদটাই কিন্তু ছাত্র দলের ছেলে, চট্টগ্রামের ওয়াসিম, দ্বিতীয় ছেলেটাই, এবং প্রচুর মানে ছেলেরা, প্রায় 600 মতো ছেলেরা কিন্তু বিএনপিরই শাহাদাত বরণ করেছে। সুতরাং একটা বড় ধরনের ভূমিকা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে ছিল। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন একটা একেবারেই ভিন্নতর একটা পরিবেশ হয়েছে, তখন তো বিএনপি আশা করছে যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার হলো, সে সরকার এখানে একটা সুস্থ ধারা এখানে ফিরিয়ে আনবেন। সেটার জন্যে বিএনপি ট্রমাটাইজ হয়নি, বিএনপি একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করছে। এখনও আমার ধারণা বিএনপি সরকারের প্রতি আস্থাশীল, বিশেষ করে ডক্টর ইউনূসের প্রতি আস্থাশীল, যে ডক্টর ইউনূস নিশ্চয়ই একটা অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক
নির্বাচনের একটা ব্যবস্থা করবে। সেই কারণে বিএনপি কিন্তু ট্রমাটাইজও হয়নি, অথবা এই প্রোঅ্যাক্টিভ বললেন আপনি যে না, সেটাও কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে যে একটা সময় পর্যন্ত বিএনপি অপেক্ষা করছে যাতে এইখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসে। যদি সেখানে স্পষ্টতই মনে হয় যে এখানে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসছে না বা আসবে না, বা এর মধ্যে কোনো কিন্তু কারণ তৈরি হচ্ছে, তখন তো আমার বিশ্বাস বিএনপি রাজনৈতিক দল হিসাবে শক্ত ভূমিকা নেবে। এবং বিএনপি প্রতিদিনই একটা স্টেটমেন্টের মধ্যে আছে, সরকারের সমস্ত কাজে আমরা সহায়তা করছি, সরকারের সব কাজে আমরা সাহায্য করছি। এই সংস্কারের প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে, এই যে বিভিন্ন সামিটগুলো হচ্ছে, সব জায়গায় কিন্তু বিএনপি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এবং সেখানে যদি এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এই জন্য যে গভর্নমেন্ট তার সংস্কারগুলো, প্রয়োজনীয় সংস্কারগুলো করে কিন্তু কেউ কেউ মনে করছেন যে এরকম সুযোগে, এই পরিস্থিতি অন্য একটা শক্তি তারা আসলে তাদের শক্তি সঞ্চয় করছে, এবং যেটা এক সময় হয়তো মনে হতে অনেকের কাছে মনে হয় যে বিএনপি আর সেটা নিয়ন্ত্রণ করবার সক্ষমতার মধ্যে থাকবে না, বিএনপি বা বিএনপির যারা মিত্র এখনো বিএনপি তা মনে করে না। এখনো বিএনপি এখনো দলগত হবে তার মাঠে ময়দানে, গ্রামে গঞ্জে। মানে আপনি যতই হিসেব দেন না কেন যে 15, 16, 17 বছর বিএনপি সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছে, জেল জুলুম, এত লোক প্রাণ দিয়েছে, এবং এই জুলাই আগস্টের আন্দোলনেও রাজনৈতিক দলের বিবেচনায় একক দল হিসেবে সবচেয়ে বেশি তার নেতাকর্মী প্রাণ দিয়েছে, কিন্তু তারপরও আন্দোলনের সংগ্রামের নেতৃত্বের কৃতিত্বের দাবিটা বিএনপি জোরালো ভাষায় করতে পারছে না। যে কারণে আমার প্রশ্ন যে নিয়ন্ত্রণের বাইরে গেলে কোন ভরসায় আপনি বলছেন যে আপনারা সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন বা দাবি করতে পারবেন? বিএনপির সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে কি, মাঠ পর্যায়ে বিএনপির জনসমর্থন। মাঠ পর্যায়ে বিএনপির যে জনসমর্থনটা আছে সেটা কিন্তু ব্যাপক। প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন যে এখানে যে, কিন্তু আপনার সক্ষমতা তো একটা বড় প্রশ্ন। আপনার জনসমর্থন তো একটা চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে এটা আছে বলি, যখন জনগণ দেখবে যে আপনি তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না, বা আপনি তার হয়ে লড়াই করতে পারছেন না, আর ক্ষমতায় গেলে ডেলিভার করতে পারছেন না, তখন আপনার সঙ্গে কতকাল থাকবে? আর রাজনীতিতে এই ফেজটা তো দেখার ব্যাপার, এই ফেজটা দেখার ব্যাপার। আপনারা দেখতে থাকুন। আমার মনে হয় আমি মিস্টার রুহিন হাসান প্রেসিডেন্টের কাছ থেকে শুনে যে নিশ্চয়ই রিঅ্যাক্ট করবে। না, একটা আপনি আলোচনার এই পর্বে যেটা বললেন, এটা তো আমি সাধারণভাবে বলি যে সব দলের জন্যই, কারণ ওনার দল উনি বলবেন আমাদের জন্যে, কারণ আমি তো বললাম যে আমরাও যে দীর্ঘদিন ধরে যে বিভিন্ন দলের ব্যর্থতা, বিকল্প গড়ে তোলার কথা বলছি, আমরাও তো এখনো পারি নাই, সেটাও তো আমাদের অফকোর্স ব্যর্থতা, সেটা আমরা নিশ্চয়ই রিভিজিট করে আমাদের করণীয়গুলো চিন্তা করছি, এবং এইরকম একটা গণ অভ্যুত্থানের মানুষের যে আকাঙ্ক্ষাগুলো আছে সেটাকে ধারণ করে এটা যাওয়াটাও দরকার। এবং আপনি মাঝে একটু কথাটা তুললেন, আমার বিবেচনায় সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি, কারণ জায়গা তো কখনো ফাঁকা থাকে না, এবং ভালোভাবে চাষ না করলে আগাছাও জন্মায়, যেটা আমরা বলেছি যে এখন আমাদের কিন্তু 3টা শত্রু অলওয়েজ মোকাবেলার জন্য মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পতিত গ্রুপ, আরেকটা হচ্ছে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি, যাদের আপনি দেখছেন যে এইবারও যে পয়লা বৈশাখ, যেটা আমাদের উপদেষ্টা এবং অন্যরাও তারাও বলল এটা আমাদের সংস্কৃতির অংশ, ইতিহাসের অংশ, সম্প্রীতির অংশ, এবং ওরা সবাই ভুলে যে এই জায়গায় যাব, কিন্তু দেখা গেল অনেক জায়গায় কিন্তু আক্রমণের মতো ঘটনা ঘটছে, কারণ অনেকগুলো এই ধরনের অপশক্তি তো আছেই। তা যদি আমরা একটা ডেমোক্রেটিক পরিবেশ না আনতে পারি, তাহলে এই অপশক্তি কিন্তু বেড়ে উঠতে পারে। এবং মনে রাখতে হবে, এই যে আমি আগের পার্টে বললাম যে নানা ধরনের দেশি বিদেশি চক্র আছে, যারা এখানে দুর্বল সরকার অন্য কিছু চায়, তারা কিন্তু এদেরকে নারিশ। তা সেইটাকে আপনি কি বলে সমাধান করতে গেলে হচ্ছে ভালো শক্তিকে জায়গায় তুলতে হবে যার জায়গা থেকে, সেইটা একটা বড় করণীয় বলে আমি মনে করি। এখন সেই কাজগুলো হবে কিভাবে? ওই যে আমি এই আলোচনাটা করি যে আগামীতে নির্বাচনে গেলে অতীত দিনে যারা ক্ষমতায় ছিল, অফকোর্স ফেলিওর তো তারা স্বীকার করুক আর না করুক তো আছেই, বেশি দায়িত্ব তো তাদের নিতে হবে। আমরা হয়তো আরও দায়িত্ব পালন করতে পারিনি, সেই অর্থে হয়তো অত দায়িত্ব না, কিন্তু যে নির্বাচনের মাঠে যদি যাই তখন তো আমরা আমাদের কথাগুলো বলতে পারবো, আমরা কি করব না করব, জনগণের প্রশ্নে মুখোমুখি হইতে পারবো। এবং আমাদের মনে হয়েছে যে অন্য সময়ে একজন ক্ষমতায় গেলে সে মনে করতো অন্ততপক্ষে 5 বছরের তো একটা আমি বন্দোবস্ত নিয়ে নিলাম, চিরস্থায়ী না হোক।
কিন্তু এইবার যে আলোচনাগুলো যদি আমরা আরো সামনে আনতে পারি, সংস্কার এবং প্রয়োজনীয় কথাবার্তাগুলো, এবং এই সরকারের যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, মিডিয়া ব্যাপক সমর্থন দিচ্ছে, তারাও যদি তাদের কথাবার্তাগুলো আনতে পারে যে এই করণীয়, তারাও যদি তাদের কাজটা করতে পারে, তাহলে কেউ ক্ষমতায় যে যদি দেখা যায় আগামী দিনে জনগণের পক্ষে ওই ধরনের পালন করতে পারছেন না, আমাদের অবজারভেশন হচ্ছে আগামী 5 বছর একছত্র ক্ষমতায় থাকার কোনো সুযোগ হবে বলে মনে করার কোনো কারণ নাই। আর আমরা যদি ধরেন নির্বাচনের ব্যাপারে এখন একটা সুনির্দিষ্ট সংস্কারের কাজটা করে যেতে পারি, আপনি ইচ্ছা করলে কি বাতিল করতে পারবেন? উদাহরণ দিই যে বিগত সরকারের সময় ঠিকই তারা না ভোট বাতিল করেছিল, ওটা কিন্তু আগে এন্ডোর্স করা হয়েছিল, কিন্তু আমরা টাকার খেলা কমানোর জন্য রঙিন পোস্টার করা যাবে না, দল লিখন করা যাবে না, তো ঐক্যমত্য হয়েছিল, আমরা কিন্তু বাতিল করতে পারি নাই। টাকার খেলা বন্ধ হয়েছে আমি তা বলছি না, তাহলে এখন কাজটা হবে টাকার খেলা অগ্রগতি তো হয়েছে, আমি বলছি যে এইটুক করে মানে এই রকমের জায়গাগুলোতে আমাদের যাওয়ার জায়গাটা খুবই দরকার। এবং সেই আলোচনায় এইবারের সবচেয়ে একটা বড় দিক কি জানেন, এই তরুণ প্রজন্ম সহ যাদেরকে আমরা বলতাম যে ফার্মের মুরগি বা এরকমের জায়গায় চলে আসে, তাদের যে চিন্তার মধ্যে ঢুকেছে, আমরা যদি এই যে রাজনৈতিক আলাপ আলোচনা আরো বাড়িয়ে দিতে পারি, তাহলে তাদের সচেতনতাই কিন্তু একটা রক্ষা কবচ হবে আগামী দিনে গণতন্ত্র রক্ষা এবং দেশকে অগ্রসর। আরেকটা প্রসঙ্গ আমি একটু আলোচনার মধ্যে আনতে চাই যে নির্বাচন করবার জন্য রাজনৈতিক দলগুলোর নিবন্ধন থাকতে হয়, নিবন্ধন প্রক্রিয়া। আপনি জানেন যে সাম্প্রতিককালে বেশ কিছু রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, নিবন্ধনের জন্য এমন এমন নাম নিয়ে রাজনৈতিক দল আবেদন করছে যেগুলো এক ধরনের হাস্যরস তৈরি করেছে। এবং জামায়াত ইসলামী যদি মোটামুটিভাবে আলোচিত বা সামনের সারির একটা রাজনৈতিক দল হিসেবে তাদের এই মুহূর্তে নিবন্ধন নেই। নতুন যে রাজনৈতিক দল গঠিত হলো, সবচেয়ে আলোচনার মধ্যে আছে এনসিপি, যাদেরকে সরকার ঘনিষ্ঠ বলে বলা হয়, তারাও নিবন্ধনের জন্য আবেদন এখন পর্যন্ত করছেন এবং তারা নিবন্ধন প্রক্রিয়ারই খানিকটা সমালোচনা করছে বা বিরোধিতা করছে। সো এই জায়গায় আপনি না, এই ব্যাপারে আমাদের মানে বামপন্থীদের একটা মত আমরা অনেক আগেই বলা আছে। দেখবেন যে নিবন্ধন প্রক্রিয়া সরকার যেটা করেছে আমরা কিন্তু সেটা মেনেই করছি, কারণ ইলেকশন কমিশন হ্যাঁ সরকারের নির্দেশিত হয়েই তো করে, এবং আমরা প্রচলিত দেশের আইন মেনেই কাজকর্ম করি বলে সেগুলো করছি। কিন্তু দেখবেন এই আলোচনা আছে এবং এই আলোচনাটাকে আমরা অপ্রাসঙ্গিক মনে করি না। আমাদের সংবিধানে যেভাবে সংগঠিত হওয়ার অধিকারের কথা আছে তাতে কিন্তু নিবন্ধনের সাথে সাংঘর্ষিক, সুতরাং ওই অর্থে নিবন্ধন লাগবে, নিবন্ধন প্রয়োজন বলে আমরা মনে করি না। যতক্ষণ পরিবর্তন করছি না ততক্ষণ করতে হবে, আলাপ আলোচনা করে করা দরকার। না হলে হয় কি, আপনি দেখবেন যে অনেকগুলো দলের কথা যেটা বললেন এগুলো তো আমরা জানি রাজনৈতিক কারণে হয়, বিগত দিনে হয়েছে। আপনি এখন কাউকে খুঁজে পাবেন না, নিবন্ধন দেওয়া যেত দেয়া হয়নি, আবার দেয়া প্রয়োজন না কিন্তু দেওয়া হয়েছে, তাদের জিতিয়ে আনাও হয়েছে, এমপি করাও হয়েছে। এবং আমি জানি এ কথাটা বা এগুলো তো সবই কোনোটা অপ্রকাশ্য না। এখন যে সিস্টেম করেছে তাতে এত মেম্বার লাগবে, এত জেলা লাগবে, এত উপজেলা লাগবে, আপনি এটাকে লিখে আপনি যে হয়তো কাগজে কলমে খুঁজে পাবেন। আপনি হয়তো কোনো দল আমরা জানি এগুলো তো গোপন থাকে না, হয়তো ওইটা পাওয়ার জন্যে সে হয়তো কিছুদিনের জন্য যে এখানে ভাড়া টাড়া করে রাখলো, কিন্তু এই ধরনের আইন দিয়ে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন না। এটা নিয়ে আলোচনা হতে পারে, আলোচনা হতে পারে কেন বলি, দেখেন এখন আজকে হয়তো সুযোগ হবে না বা ওই পক্ষের কেউ নাই বলে আমি আলোচনা তুলছি না। আগের বার যখন হলো 2007-8 সালে এই আলোচনায় আমাদের পার্টির পক্ষে যে টিম ছিল আমি তারও একজন ছিলাম। এই আলোচনায় আমরা পক্ষে ছিলাম না, কিন্তু তারা যে যুক্তি হাজির করেছে আমরা পাল্টা যুক্তি দিয়েছিলাম, তারা করেছে আমরা গ্রহণ করেছি। কিন্তু সেই যুক্তিগুলো যে টিকছে না, বেদ থেকে আরও অন্য যুক্তিতে অন্য পদ্ধতিতে করা যায়, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সেইটা করার পক্ষে আমরা। কিন্তু দেখেন সেই আলোচনায় কিন্তু ঢুকতে পারলাম না। তার মানে আমি কথা বলতে চাই, আমরা এটা নিবন্ধনের পক্ষে না, কিন্তু অবশ্যই সকল দলের মধ্যে তার গণতন্ত্রের ধারা ঠিক রাখতে হবে। আমরা দেশের মানুষের গণতন্ত্র বলি, রাজনৈতিক দলের গণতন্ত্র থাকবে না কেন? তা সেক্ষেত্রে আমরা বলি ন্যূনতম 3টা ইন্ডিকেটর আপনাকে মেনে চলতে হবে। একটা হচ্ছে একটা রাজনৈতিক দল সে গঠিত হওয়ার পরে সে যে নীতি কর্মসূচি গ্রহণ করলো, সেইটা করার ক্ষেত্রে তার যে কর্মী মানে তার যে সদস্য তাদের মতামত নিয়ে করেছে কিনা, এই কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে তার যে নেতৃত্ব নির্বাচন, সেক্ষেত্রে তারা সবার মতামত নিয়ে করেছে কিনা। 3 নম্বর হচ্ছে অর্থের ক্ষেত্রে 100% স্বচ্ছতা নিশ্চিত করেছে কিনা। আপনি ন্যূনতমভাবে এই 3টা জিনিস যদি করা যায় তাহলে ওই দলেরও গণতন্ত্রের ধারা থাকবে। সুতরাং দলগুলোতে আপনি সেই জায়গাগুলোতে নিয়ে আসেন আইন করে, যাতে করে আমরা সম্মিলিতভাবে যদি আইন করি কেউ ব্রেক করবো না, এবং তাহলে দলগুলো গণতন্ত্রের ধারার মধ্য দিয়ে কার্যক্রমের দিকে আগাতে পারবে। জি, মিস্টার আলী নাজ মোহাম্মদ খোয়াম, খুব বেশি সময় আমাদের হাতে নেই, ছোট্ট করে প্লিজ।
রেজিস্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করি না, কারণ রেজিস্ট্রেশন নিয়ে যে খেলা হলো এই পর্যন্ত আমরা দেখলাম একজনের রেজিস্ট্রেশন বাতিল করে দিল, আবার এমন একজনের রেজিস্ট্রেশন দিল যার নাম এও কালে শুনি নেই, বুঝছেন না? তো এই সমস্ত জিনিস না, এগুলোকে আমাদের কথা যেটা সেটা হচ্ছে যে স্বচ্ছতার ভিত্তিতে এটাকে আনা। আপনি যেটা বললেন না, আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা পলিটিক্স থাকে, একটা গঠনতন্ত্র থাকে, একটা প্রোগ্রাম থাকে, কর্মসূচি থাকে। দুঃখজনক হচ্ছে যে এই দলগুলো আপনি যেটা বললেন যে গঠনতন্ত্রের ভিত্তিতে সাংগঠনিক প্রক্রিয়াটা থাকে না, তো ফলে ওই দলগুলোর মধ্যেও নানা ধরনের প্রবলেম তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এইগুলো নির্বাচন কমিশন বা সরকার যদি ভালো চায় তাহলে পরে তারা এইগুলোকে স্বচ্ছতার মধ্যে আনার জন্য কিছু সিদ্ধান্ত তৈরি করতে পারে, সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে। আমি মনে করি যে সমস্ত কথাগুলো এই গঠনতন্ত্রে বলা আছে ওইগুলোই যদি ধরেন একটা দলের মধ্যে প্রয়োগ হয়, পরে কাউন্সিল করার পদ্ধতি, সংগঠন করার পদ্ধতি, এইগুলো যদি একটা গঠনতন্ত্রের মধ্যে আপনার কার্যকর হয় তাহলে একটা সংগঠন আমার মনে হয় যে একেবারে বেপরোয়া হয়ে ওঠার কোনো সুযোগ থাকে না। ঘুরে ফিরে কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে যদি আপনি ওই জনগণের মতের ভিত্তিতে দেশ চালান তাহলে সেখানে মানে এই স্বৈরাচারী বা ফ্যাসিজম তৈরি হওয়ার সুযোগ কম থাকে। দলের মধ্যেও যদি আপনি আপনার দলের গঠনতন্ত্র আপনি অনুসরণ করেন, দলের নিয়ম কানুন এগুলো যদি অনুসরণ করেন, বা আরও যে সমস্ত ডেভেলপ কান্ট্রিতে যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলোকে যদি আপনি এখানে একটু আপনি কার্যকর করেন তাহলে এখানকার পলিটিক্যাল সোসাইটিটা অনেক বেশি পরিষ্কার হতে পারে। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে গোটা পলিটিক্যাল সোসাইটির মধ্যে নানা রকম সমস্যা তৈরি হয়েছে, সেটা সমাধান করার জন্যে আমার মনে হয় সংস্কারের একটা অংশ হিসাবে সেগুলোও আমার মনে হয় এখানে যেটা ধরেন নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা আমরা করছিলাম, এটার যেমনটা মিস্টার প্রিন্স সংবিধানের কথা বলেছেন এবং সেই অনুযায়ী সবার মানে নিবন্ধন না থাকাটাই ভালো, কিন্তু অন্য আরেকটা বিবেচনায় অনেকের দাবি অনেক সময় আছে যে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের ক্ষেত্রে যে স্টেট আসলে পলিটিক্যাল পার্টিগুলোকে ফান্ড করবে ইলেকশনের জন্য এবং অন্যান্য অনেক কিছুতে, সেখানে তো এই গণহারে সকল রাজনৈতিক একজন নাম আমার কালকে মনে হলাম এটা রাজনৈতিক দল করে ফেললাম, সেই কারণে এই নিবন্ধন প্রক্রিয়াটা অনেকেই মনে করেন জরুরি। না, নিবন্ধনটা আসলে এটা ধরেন যে যদি এরকম হয় যে একটা নির্বাচন করে আসছে যে দল, সেই দলের ভোটের মাত্রা কত, সেই দলের জনপ্রিয়তা কত, সেই হিসাবে ফান্ডিংটা করবে, সেই হিসাবেও কিন্তু এটাকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করার সুযোগ থাকে। দেখেন যে এমন এই যে ইসের মধ্যে আছে যে যদি কেউ স্বতন্ত্র দাঁড়াতে চায় তাহলে তার 1% ওই সমর্থক লাগবে, এটা অবশ্যই অনেকই যৌক্তিক মনে করেন। আচ্ছা, এই একটা ক্লজ থাকার কারণে এইখানে তো ওটা প্রতিপালন ঠিকমতো হয় না, আর এইটা নিয়ে অকারণে কিন্তু একটা দাপ্তরিক হ্যাজার্ড কিন্তু তৈরি হয় এবং এটা পলিটিক্যাল মানে ভোটের আগেই কেউ কেন বলবে এইগুলো ঠিক না, তো সমস্যা তৈরি ভোট তো গোপন ব্যাপার, তুমি দিয়ে দাও না, যে যারে ভোট দেয়। তেমন আপনি বলতে পারেন যে রেজিস্ট্রেশনের ইয়েটা হবে ওই যে কি বলে আপনার শর্তটা হবে যে একটা নির্বাচনে যদি কোনো রাজনৈতিক দল এই মাত্রায় ভোট পায় বা এই মাত্রায় সিট পায়, সিট পাক বা ভোট পাক, সেটা যদি একটা মোটামুটি সন্তোষজনক হয় তাহলে সে রেজিস্ট্রেশন পেতে পারে, সে অন্য অন্য সহায়তাগুলো পেতে পারে। না হলে পরে এইরকম বহু দলে যত দল আছে, আমি অনেকগুলো দলের নাম জানি যেগুলো দলের রেজিস্ট্রেশন আছে কিন্তু আপনি খুঁজে পাবেন না, কেমন? সুতরাং এইগুলো এইগুলো আমার মনে হয় যে খুবই অল্প আলোচনা এগুলো শেষ করে দিতে পারে গভর্নমেন্ট। এগুলো যদি জিয়ে রাখলে পরে তো এইগুলো তো কোনো কাজ হলো না। আমি দুইটা পয়েন্টে ছোট করে বলি। একটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন তুলেছেন খুবই কারেক্ট, যে সরকার থেকে ফান্ড বা সরকারের যুদ্ধ ভূমিকা হয়, তাই সেক্ষেত্রে আমারও বিবেচনা উনি যেটা বলেছেন খুব সহজ, যে আমরা একটা নীতিমালা ঠিক করব যে কোন দল কতটুকু সুযোগ পাবে বা পাবে না সরকারের পক্ষ থেকে। সেখানে বৈষম্যের অভিযোগ উঠবে না, এইটা বৈষম্য হবে না এই কারণে, কারণ আপনি যদি আগে নীতিমালা করেন, আমি যদি উল্টা কথাও বলি, দেখেন এইটা একেবারে আমি ঘাড়ে নিয়েই বলছি, আমরা আগে যে নীতিমালার ভিত্তিতে এখানে কিন্তু অনেক দল আছে, ধরেন কোনো আমলে একবার তাদের কি বলে সংসদ সদস্য ছিল, তার কিন্তু আর কিছু দেখানোর প্রয়োজন ছিল না, অটোসে রেজিস্ট্রেশন পেয়ে গেছে, কিন্তু ধরেন 20-30 বছরে তার কোনো কর্মকাণ্ড নাই, কেন্দ্রীয় অফিসও নাই,
আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেন্দ্রীয় অফিসে নাই, তার কোনোদিন মিছিল মিটিংও নাই, তার রেজিস্ট্রেশন আছে, কিন্তু পরে জন্ম নেয় অনেক ভালো কাজ করে, তাহলে নাই, তাহলে তো উল্টা বৈষম্য হচ্ছে। সুতরাং আমি বলছি সহায়তার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে নীতিমালা প্রণয়নের কাজ করতে পারি। আর শেষ পয়েন্টটা হচ্ছে যে আসলে এই সরকারের উচিত, আমরা যে এই আলোচনা এখনও পজিটিভ জায়গায় সরকারের প্রতি আমরা তো সমর্থন রাখছি, সুতরাং আমরা মনে করি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে যদি আগাতে গেলে তারা আমরা যে ঐক্যমত্যের জায়গায় আছি, দেরি না করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা দরকার, এবং সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে এই সংস্কারের ব্যাপারে অবশ্যই ভালো নির্বাচনের জন্য কী কী সংস্কার লাগে সুনির্দিষ্ট আলোচনা শুরু করে সেই জায়গাটা যাওয়া দরকার। না হলে যদি আমরা কিন্তু নতুন ধরনের সংকটে যদি পড়ি, তাহলে দেখবেন যতটুকু সংস্কারের সুযোগ ছিল সেটাও আমরা করতে পারলাম না, ভালো নির্বাচনের সুযোগ ছিল সেটাও প্রশ্নবিদ্ধ হবে। এইখানে বরঞ্চ নানা অপশক্তি দেশকে বিরাজনীতিকরণের ধারা এবং নানা ধরনের মাত্রায় আরও নতুন সংকটে ফেলে দেওয়ার প্রচেষ্টা কিন্তু গ্রহণ করবে। সেইটা যাতে না হয়, সুতরাং তার জন্যই নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্বশীল আচরণ করব, এবং আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই দায়িত্বশীল আচরণ করবে। না হলে কিন্তু সব দায় তাদেরকে নিতে হবে, এই দায় কিন্তু আমরা নেব না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রুহিন হোসেন প্রিন্স এবং মিস্টার আলী নাজ মোহাম্মদ খোয়াম, অসংখ্য ধন্যবাদ আলোচনা নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি আসলে সরকারের প্রতি তাদের সমর্থন এখনও পূর্ণ ব্যক্ত করছেন, তবে সংস্কার যে বিপদে আছে সে কথাও স্বীকার করে নিয়েছেন, এবং দুজনই চাইছেন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা সরকার করুক। তবে সংস্কার যে দরকার, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, তৈরি করা দরকার, সে বিষয়ে ওনাদের মধ্যে কোনো ভিন্নমত নেই, এবং এটা ওনারা বলছেন যে ভোট প্লাস আরও কিছু হোক। কিন্তু সরকার এই 8 মাসে যা করেছে তাতে তারা খুব বেশি কিছু করতে পারবে বলে ওনাদের আর মনে হয় না। কাজেই জনপ্রতিনিধি যারা হবেন তারা সেই দায়িত্ব পালন করবে, এটি প্রত্যাশা, এবং জনগণের মতের ভিত্তিতেই যেন আগামী দিনগুলোতে বাংলাদেশ পরিচালিত হয় সেটি ওনাদের চাপ। সেই সঙ্গে দলের অভ্যন্তরে গণতন্ত্রের প্রসঙ্গ আলোচনা এসছে, এই যে নিবন্ধন প্রক্রিয়া নির্বাচন কমিশনের, সেটা থাকা উচিত কি উচিত না, সেই বিষয়ে ওনারা মতামত স্পষ্ট করে দিয়েছেন যে সেটা আসলে খুব একটা গণতান্ত্রিক নয় বা সংবিধানসম্মত নয় বলে ওনারা মনে করেন। তবে ঐকমত্যের যে প্রয়াস, এটিকে অনেকটা যদি কেউ নাটক বলেন সেটাও বোধহয় অত্যুক্তি হবে না, কারণ ঐকমত্য আসলে কত দূরে সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়, এবং কতটা ঐকমত্য প্রতিষ্ঠা করা যাবে সেটা নিয়ে সংশয়ের যথেষ্ট কারণ রয়েছে। এবং ওনারাই বলছেন যে ইতিহাসে প্রত্যেকের জন্য কর্মসীমা নির্ধারিত, তার বাইরে গিয়ে কোনো কিছু করবার চেষ্টা করলে সেটা চরম মূল্য দিতে হয়। কাজেই এই সরকারে যারা আছেন তারা যতই বলুন না কেন তারা নির্বাচিত কিংবা তারা 5 বছরের জন্য, এগুলো বলে আসলে তারা তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। এবং সব মিলিয়ে যেটা ওনাদের চাওয়া এবং গণতন্ত্রের জন্যও যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে যে একটি দ্রুত, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা, এবং তারপরে অবশ্যই জন আকাঙ্ক্ষা যার ভিত্তিতে এই সংস্কারগুলো বা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, শক্তিশালী করবার কাজ, সেটা নির্বাচিত জনপ্রতিনিধিরা করবেন, এবং না করলে সেখানে বিরোধী দল থাকবে, সিভিল সোসাইটি আছে, গণমাধ্যম আছে, তারা নিশ্চয়ই তাদেরকে জবাবদিহিতার আওতায় রাখবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।